আসসালামু আলাইকুম। আজকে সেমিনার হওয়ার কথা ছিল, তো সেমিনারটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আজকের সেমিনারের মূল আলোচ্য বিষয় হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো আসলে রিভার্স ইঞ্জিনিয়ারিং কি কি বিষয় আসলে বেসিক্যালি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আজকে সেমিনারটা হবে। এই বিষয়গুলো নিয়ে রিভার্স ইঞ্জিনিয়ারিং রিলেটেড বেসিক কিছু ধারণা নিয়ে আপনাদের সাথে সেমিনারটা হবে। তো আজকে যেসব টপিকগুলো আলোচনা করা হবে এগুলা একটু আগে একটু ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি। আজকের আলোচ্য বিষয় হবে যে হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং, হোয়াট ইজ রিভার্স ইঞ্জিনিয়ারিং, টাইপ অফ রিভার্স ইঞ্জিনিয়ারিং, about software reverse engineering, what what you need to know to learn software reverse engineering, and corporate scope, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে কী কী কর্পোরেট স্কোপ আছে সেই সব বিষয় নিয়ে। তা আসলে আমরা জানি এখন, আচ্ছা, হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং মানে ইঞ্জিনিয়ারিংটা কী? ইঞ্জিনিয়ারিংটা মূলত হচ্ছে ধরেন বৈজ্ঞানিক এবং গাণিতিক যে নীতিমালা আছে, ঠিক আছে, এই নীতিমালা পদ্ধতি অনুসরণ করে কোনো কিছু মানুষের সমস্যা সমাধানের জন্য কোনো কিছু আবিষ্কার করা বা কোনো কিছু তৈরি করাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং। মূলত এইটা হচ্ছে ধরেন যে ইঞ্জিনিয়ারিং সংজ্ঞা সহজ অর্থে যদি বলতে যাই। তো এই জায়গায় বাংলাতে একটু ধরেন যে একটু প্রফেশনাল ওয়েতে একটু ব্যাখ্যা দেওয়া আছে এই। হ্যাঁ, তো এরপর আসি হোয়াট ইজ রিভার্স ইঞ্জিনিয়ারিং। রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কী আসলে? রিভার্স ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে ধরেন আপনার কোনো কোনো একটা প্রোডাক্ট, হোক সেটা মোবাইল ফোন, হোক সেটা কোনো সফটওয়্যার, বা হোক সেটা ধরেন আপনার বাসার যে কোনো ধরনের গ্যাজেট, বা ধরেন প্লাস্টিকের তৈরি বা কিছু যে কোনো জিনিসই, কোনো একটা পণ্য, ঠিক আছে, ওই পণ্যটা, হ্যাঁ, সে তো কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে একটা ধরেন যে আপনার হাতে আসছে, প্রস্তুতকৃত পণ্য হয়ে আসছে। তো এই প্রস্তুতকৃত পণ্যটা কিভাবে আসছে, এটার গঠন প্রক্রিয়াটা কি, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে আসছে, এই জিনিসগুলা নিয়ে বিশ্লেষণ করাই, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে বিশ্লেষণ করাই হচ্ছে মূলত রিভার্স ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিংয়ের বিপরীত ফর্ম হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ডেভেলপমেন্ট সেক্টরে প্রচুর ইউজ হয়। হ্যাঁ, ধরেন সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলেন, অথবা যে কোনো ধরনের যত ধরেন উৎপাদনমুখী যে সকল ইন্ডাস্ট্রি আছে, সকল কিছুতে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর খুব চর্চা হয়। তবে আমরা আজকে দেখব হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে, আচ্ছা, আসলে কয় ধরনের রিভার্স ইঞ্জিনিয়ারিং মূলত কয় ধরনের হয়ে থাকে? রিভার্স ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে হচ্ছে 6 ধরনের, সাধারণত 6 ধরনের হয়ে থাকে। এক হচ্ছে সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং, 2 হচ্ছে হার্ডওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং, এরপর আছে নেটওয়ার্ক প্রোটোকল রিভার্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল রিভার্স ইঞ্জিনিয়ারিং, ডাটাবেস রিভার্স ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, আইসি রিভার্স ইঞ্জিনিয়ারিং। তো এই সকল ক্ষেত্রেই রিভার্স ইঞ্জিনিয়ারিং প্রয়োগ হয়, ব্যবহার হয়। হ্যাঁ, তো আজকে আমরা জানবো হচ্ছে আমাদের মূলত সেমিনারের মূল ফোকাস হচ্ছে সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে। তো সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে আবার কি কি কার্যক্রমগুলো হয়? হ্যাঁ, এর ভিতরে আছে হচ্ছে আপনার কোড রিভার্স ইঞ্জিনিয়ারিং, বাইনারি রিভার্স ইঞ্জিনিয়ারিং, প্রোটোকল রিভার্স ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লিকেশন রিভার্স ইঞ্জিনিয়ারিং, ডাটাবেস রিভার্স ইঞ্জিনিয়ারিং। হুম, শুধু ধরেন যে আমরা জানি যে রিভার্স ইঞ্জিনিয়ারিং, হয়তো আমরা জানি যে শুধু সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ার হয়, ব্যাপারটা এরকম না। সফটওয়্যারের বিষয়ে সফটওয়্যার বিষয়ক আরও আনুষঙ্গিক অনেক বিষয় রিভার্স ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে। হ্যাঁ, কোডের ভিতরে আসে ধরেন যে যত ধরনের কোড আছে সকল কোডই রিভার্স ইঞ্জিনিয়ার করা যায়। তারপর বাইনারি কোড রিভার্স ইঞ্জিনিয়ার করা যায়, প্রোটোকল, নেটওয়ার্ক প্রোটোকল যে আছে এগুলো রিভার্স ইঞ্জিনিয়ার করা যায়। যত ধরনের অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, সকল ধরনের অ্যাপ্লিকেশন লাইক ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন,
সিস্টেম অ্যাপ্লিকেশন, যত ধরনের অ্যাপ্লিকেশন আছে, ইআরপি অ্যাপ্লিকেশন, সব ধরনের অ্যাপ্লিকেশনই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে হয়। এরপর আছে ডাটাবেজ, তো ডাটাবেজের ক্ষেত্রে রিভার্স ইঞ্জিনিয়ারিং করা যায়। এরপরে আসি হচ্ছে আমরা সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং জানার জন্য আমাদের আসলে কি কি বিষয়গুলা জানা প্রয়োজন, সেই বিষয়ে আসি। এই বিষয়ে আমরা যদি দেখি যে দেখতে পাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন বলতে পারেন আচ্ছা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন দরকার? কারণ সফটওয়্যারটা মূলত ডেভেলপড হয় হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা, ঠিক আছে। উইদাউট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তো কোনো সফটওয়্যার ডেভেলপ হয় না, হোক সেটা মোবাইল হোক, ডেস্কটপ বা ওয়েব বা যে কোনো কিছু। হ্যাঁ, তো এই জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা খুবই জরুরি। এটা ছাড়া আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না, রিভার্স করতেই পারবেন না, ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়ে কি কি বিষয়গুলো আসলে জানা জরুরি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি কি ল্যাঙ্গুয়েজ জানা জরুরি অ্যাজ এ রিভার্স ইঞ্জিনিয়ার? আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সি প্লাস প্লাস, আপনার জাভা, তারপরে কটলিন, অ্যাসেম্বলি, স্মেলি, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মূলত এই কয়েকটা জানলেই এনাফ। যদি আপনি সফটওয়্যার এবং মোবাইল অ্যাপ্লিকেশন দুইটা ফিল্ডেই রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে চান, তাহলে আপনার এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস, জাভা, সি#, তারপরে কটলিন, অ্যাসেম্বলি, হ্যাঁ, স্মলি, তারপরে এআরএম অ্যাসেম্বলি, এই ধরনের যে এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ আছে, এই ল্যাঙ্গুয়েজগুলো জানলে আপনি সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। হ্যাঁ, এরপর অপারেটিং সিস্টেমের হচ্ছে আপনার ইনডিপথ নলেজ লাগবে। একটা অপারেটিং সিস্টেম কীভাবে কাজ করতেছে, হ্যাঁ, তার কার্নেলের সাথে তার কানেকশনটা কীরকম, সে কীভাবে কাজ করে, অপারেটিং সিস্টেম কীভাবে বিল্ড হয়েছে, এর মেকানিজমটা কি, ওয়ার্কফ্লোটা কি, এটাতে কি কি ফাইল আছে, কোন ফাইলের কি কি কাজ আছে, এই বিষয়াদিগুলো আপনার জানতে হবে অ্যাজ এ রিভার্স ইঞ্জিনিয়ার। এরপর আসি ডিসঅ্যাসেম্বলি ও ডিবাগিং টুলস। তো রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে হলে আপনার প্রত্যেকটা কম্পাইল প্রোগ্রাম আপনার ডিকম্পাইল করতে হয় অথবা ডিসঅ্যাসেম্বলিং করতে হয় বা ডিবাগিং করতে হয়, ঠিক আছে। তো এই জন্য এই ডিসঅ্যাসেম্বলি এবং ডিবাগিং করার যত ধরনের টুলস আছে, এই টুলসগুলো অপারেট করা আপনাকে জানতে হবে। না হলে আপনি একটা কম্পাইল সফটওয়্যার, একটা তৈরি জিনিস, হ্যাঁ, সেটা কিভাবে আপনি ভাঙবেন, সেটার কোড অ্যানালাইসিস কীভাবে করবেন যদি আপনি ডিবাগিং ডিসঅ্যাসেম্বলি না করেন। এই জন্য আপনাকে এই টুলসগুলো আয়ত্ত করতে হবে। হ্যাঁ, এরপরে নেটওয়ার্ক প্রোটোকল, বাইনারি প্রোগ্রামগুলো, বাইনারির বেসিক থেকে বাইনারি যে বেসিক্সগুলো আছে, এই বেসিক্সগুলো জানতে হবে। বাইনারি কীভাবে অ্যানালাইসিস করতে হয়, এই মোটামুট সকল প্রোগ্রাম আপনার জানতে হবে যে কীভাবে এই জিনিসগুলো কাজ করে, এই জিনিসগুলা কীভাবে অ্যানালাইসিস করতে হয়, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এরপরে নেটওয়ার্ক প্রোটোকলের ভিতরে আছে আপনার যত ধরনের নেটওয়ার্ক আছে, হ্যাঁ, হোক সেটা কম্পিউটার রিলেটেড অথবা কম্পিউটার রিলেটেড না, যত ধরনের নেটওয়ার্ক প্রোটোকল আছে, এই নেটওয়ার্ক প্রোটোকলের সকল বেসিক্স আপনাকে জানতে হবে। এরপর ফাইল ফরম্যাট, অ্যাপ্লিকেশনের যত ধরনের ফাইল ফরম্যাট আছে, পিসি সফটওয়্যার হোক, অ্যান্ড্রয়েড মোবাইল সফটওয়্যার হোক, সকল সফটওয়্যারের ফাইল ফরম্যাট সম্পর্কে আপনার জানতে হবে, যা কোন এক্সটেনশনটা কী কাজে লাগতেছে, ফাইলের এক্সটেনশন, কোন ফাইলটা কী কাজে লাগতেছে, কোন ফাইলটা কি কনফিগার করতেছে না করতেছে, এইচ অ্যান্ড এভরিথিং লাগবে। তারপরে উইন্ডোজের জন্য হয় যে পিই ফরম্যাট, ফাইলের যে পিই ফরম্যাট আছে এই সম্পর্কে আপনার জানতে হবে, এটাও ফাইল ফরম্যাটের ভিতরে পড়ে। এরপরে হচ্ছে আপনার এনক্রিপশনস, ঠিক আছে, এনক্রিপশনস, অবফুস্কেশনস, প্যাকার্স টেকনিক্স, যত ধরনের এনক্রিপশন আছে, একটা সফটওয়্যারের যে প্রোটেকশন লেয়ারগুলো আছে, এই সফটওয়্যারের প্রোটেকশন লেয়ারের যে বিষয়গুলো আছে,
হ্যাঁ, এই বিষয়গুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। যে একটা সফটওয়্যার তার এনক্রিপ্টেড কি কি অ্যালগরিদম ইউজ করা হয় না করা হয়, অবস্ফোকেশন কিভাবে ইউজ করতেছে, কোন অবস্ফোকেশন অ্যালগরিদম কিভাবে কাজ করতেছে, এগুলোর প্রত্যেকটা ডাটা, প্রত্যেকটার ইন ডিপ নলেজ, প্যাকার্স, একটা সফটওয়্যার প্যাকিং অবস্থায় আছে এটা কীভাবে আনপ্যাক করবো, কত ধরনের প্যাকার্স আছে, কত ধরনের প্রোটেকশন, সফটওয়্যার প্রোটেকশন আছে, কীভাবে কাজ করে, এগুলো বাইপাস কীভাবে করতে হয়, প্রত্যেকটা টেকনিক্স আপনাকে জানতে হবে। আদারওয়াইজ আপনি তো কোনো সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না। কারণ আপনি যদি কোনো সফটওয়্যারের প্রোটেকশন ব্রেক করতে না পারেন, আপনি ওইটা সোর্স কোড আপনি ডিকম্পাইল করতে পারবেন না। ডিকম্পাইল না করতে পারলে আপনি সোর্স কোড অ্যানালাইজ করতে পারবেন না। সোর্স কোড অ্যানালাইজ করতে না পারলে আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে আর কিছুই করতে পারবেন না। এই জন্য এই সকল যত বিষয়গুলো আছে, হ্যাঁ, এই সকল বিষয়গুলো আপনাকে জানতে হবে। তারপর উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড এগুলোর যে এপিআই আছে, এপিআই সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। ঠিক আছে, নেটিভ এপিআই, এরপরে আপনার নর্মাল এপিআই, নেটিভ এপিআই, সব ধরনের যত ধরনের এপিআইগুলো আছে, এই এপিআইগুলো আপনার কীভাবে কাজ করে না করে সব কিছু সম্পর্কে ধারণা থাকতে হবে। হ্যাঁ, কম্পোনেন্ট, বেসিক আর্কিটেকচার এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। তারপরে মেমোরি ম্যানেজমেন্ট, উইন্ডোজের মেমোরি ম্যানেজমেন্টের সম্পর্কে ধারণা থাকতে হবে, ভার্চুয়াল মেমোরি, পেজিং, এইসব বিষয়ে ধারণা থাকতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অবজেক্ট অবজেক্ট হ্যান্ডেলিং, তারপরে আপনার থ্রেডস, কনটেক্সট সুইচিং, হ্যাঁ, এই সকল যত বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কীভাবে কাজ করে, এই সকল বিষয় আপনার জানতে হবে। তারপরে 32 এপিআই যে আছে এইটা সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। সিস্টেম কলিং মেকানিজম সম্পর্কে জানতে হবে। এক্সিকিউটেবল যে ফরম্যাটগুলো আছে এইগুলো সম্পর্কে ভালো একদম ধারণা থাকতে হবে। ঠিক আছে, হেডার্স আছে, ঠিক আছে, এগুলোর ভিতরে আবার হেডার্স আছে, উইন্ডোজ, লিনাক্স এগুলার ফান্ডামেন্টালস হিসাবে হেডার্স আছে। হ্যাঁ, তারপরে ডাইরেক্টরিজ আছে, সাবসিস্টেম আছে, তারপর এক্সেপশন হ্যান্ডেলিং, এইসব সকল বিষয়ে ধারণা থাকতে হবে। আদারওয়াইজ আপনি পারবেন না। এরপরে অ্যানালাইসিস মূলত দুই রকম হয়, স্ট্যাটিক অ্যানালাইসিস, ডাইনামিক অ্যানালাইসিস। ঠিক আছে, স্ট্যাটিক অ্যানালাইসিস হয়েছে একটা প্রোগ্রামকে রান না করে, ঠিক আছে, ওই প্রোগ্রামটা আপনি রান না করে ওইটা অ্যানালাইসিস করতে পারতেছেন, ওইটার হেক্সাডেসিমাল ভ্যালুগুলো অ্যানালাইসিস করতেছেন, এইটা হলো স্ট্যাটিক অ্যানালাইসিস বলে। আর ডাইনামিক অ্যানালাইসিস হচ্ছে আপনি প্রোগ্রামটা, ঠিক আছে, একদম অন টাইম রানিং রানিং করছেন, প্রোগ্রামটা রান করে ওইটা কি প্রোগ্রাম কি ঘটতেছে না ঘটতেছে একদম লাইভ অ্যানালাইসিস করতেছেন, ওইটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস বলে। এইটা কি, এইগুলো এই সকল বিষয়। এখন আসি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর কর্পোরেট সেক্টর, যে বলে যে ভাই রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ফিউচার কি, ওরা কি করতে পারে প্রফেশনাল লাইফে। ঠিক আছে, তো এই জন্য এই বিষয়টা রাখা হয়েছে যে রিভার্স ইঞ্জিনিয়ারিং কর্পোরেট স্কোপে আছে হচ্ছে বাগ হান্টার। অ্যাজ এ বাগ হান্টার হিসেবে সে রিভার্স ইঞ্জিনিয়ারিং স্কিলস অর্জন করার মাধ্যমে সে বাগ হান্টার হিসেবে জব করতে পারে। ম্যালওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাজ এ ম্যালওয়্যার ডেভেলপার হিসেবে ধরেন যে একজন ম্যালওয়্যার ডেভেলপমেন্ট শিখবে, তার কিন্তু অবশ্যই রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষতা থাকা লাগবে, আদারওয়াইজ সে ম্যালওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবে না। ঠিক আছে, তারপরে ম্যালওয়্যার অ্যানালাইসিস, বা ম্যালওয়্যার অ্যানালাইস্ট যদি হয়, বা রিসার্চার হয়, ম্যালওয়্যার রিসার্চার হয়, তো সেই ক্ষেত্রে আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিং ছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, ম্যালওয়্যার অ্যানালাইজ করা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের থ্রুতে। এরপরে ডিজিটাল ফরেনসিক অ্যানালাইস্ট, এইখানে ডিজিটাল ফরেনসিক অ্যানালিস্টও আপনার রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জ্ঞান দক্ষতা রাখে। ওনার বিভিন্ন প্রোগ্রাম রিভার্স ইঞ্জিনিয়ারিং করা লাগে, তারপরে বিভিন্ন হার্ডওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং করা লাগে, সফটওয়্যার রিভার্স ইঞ্জিনিয়ারিং করা লাগে অ্যাজ এ ডিজিটাল ফরেনসিক অ্যানালিস্ট হিসেবে। তো এই জায়গায় রিভার্স ইঞ্জিনিয়ারিং লাগতেছে, পেনটেস্টার হিসেবে রিভার্স ইঞ্জিনিয়ারিং লাগে, ফার্মওয়্যার, এমবেডেড সিস্টেম ডেভেলপার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও রিভার্স ইঞ্জিনিয়ারিং লাগে। এরপরে যারা
ভালনারেবিলিটি রিসার্চার হয়, এদেরও রিভার্স ইঞ্জিনিয়ারিং জানা লাগে। তারপর অ্যান্টিভাইরাস কোম্পানিতে যারা জব করতে চায় অথবা যারা অ্যান্টিভাইরাস ডেভেলপ করতে চায় তাদেরও রিভার্স ইঞ্জিনিয়ারিং জানা লাগে, রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং ম্যালওয়্যার অ্যানালাইসিস জানা লাগে। ঠিক আছে, এইগুলা ছাড়া তো সে অ্যান্টিভাইরাস ডেভেলপ করতে পারবে না। তো এই ছিল আজকের রিভার্স ইঞ্জিনিয়ারিং বিষয়ের বেসিক্স কিছু ধারণা দেওয়ার জন্য হচ্ছে এই বিষয়বস্তুগুলো ছিল আজকে সেমিনারে। আজকে সেমিনারের মূল আলোচ্য বিষয় এতটুকুই। হ্যাঁ।